বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি, এটি নিয়ে আপনাদের অনেক আবেগ কাজ করছে, দেশবাসী প্রার্থনা করছে, এটি একটা বাস্তবতা। এর বাইরে একটা রাজনৈতিক সমীকরণও নিশ্চয়ই আছে যে আমি এইটুকু বলতে পারি যে ডক্টর জাহিদ ভাই যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, মহাশয় সে পাশে ছিলেন, তার চেহারার ভিতরে একটা উচ্ছলতা ছিল। খারাপ কিছু হলে তো উনি আমাকে এভাবে জিজ্ঞাসা করতেন না। হ্যাঁ, রাতে আমার মনে হয় ম্যাডাম ভালো আছেন। তারেক রহমান তার সেই স্ট্যাটাসে জানালেন যে তিনি আসতে চেয়েও আসতে পারছেন না কোনো এক অদৃশ্য বাধায়, এবং সেটি স্পর্শকাতর, সেটি তিনি বলতেও পারছেন না, নিয়ন্ত্রণটাও তার নাই, ইচ্ছা করলেও আসতে পারছেন না। এই জন্য এই ওনাকে স্যালুট দেওয়া দরকার। তাই উনি এখনো কোনো রাষ্ট্রের সঙ্গে মাথা নত করে তাদের সাথে কমিটমেন্টে যান নাই, যে কোন দেশের সাথে উনি এই মুচলেকাটা দেননি। কোন দেশ তার কাছে মুচলেকা চাইছে? পাশের দেশে হতে পারে, অন্যান্য দেশও হতে পারে। উনি কোনো রাষ্ট্রের কাছেই উনি এমন কোনো কমিটমেন্টে যাননি যে যার ফলে তারা তাকে সেই দেশ সুরক্ষা দিবে। মানে সরকার যখন বাস্তবতাটা কি বলল এরকম যে আমাদের দেশ সুরক্ষা দিতে সক্ষম না, এখন অন্য দেশ সুরক্ষা না, দেওয়া লাগবে? অন্য দেশ কারোর কাছে মাথা নত করে না। যেমন ধরেন আমাদের বিগত প্রধানমন্ত্রী, ওনারা সরাসরি ভারতের সঙ্গে ভারত সুরক্ষা দিবে আর কোনো দরকার নেই, এবং গোয়েন্দার কথা সাহেব বলতেন ভারত যতক্ষণ আমাদের সাথে আছে আমরা তখন আছি, ভারত নাই আমরা নাই। হুম। কিন্তু ভারত থাকার পরেও কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু থাকতে ওই যে পারেননি। আমেরিকা ছিল না বলে, আমাদের আমেরিকা ছিল না বলে, কারণ তিনি এটাও বলতেন হতে আমেরিকা যদি পারে। মানে সেন্ট মার্টিন আর এই বন্দর দেওয়ার হ্যাঁ, ব্যাপারটা যদি হতো তাহলে থাকতে পারতেন, এরকম। ছিল, ছিল করা আমেরিকার সাথে আমেরিকার রাষ্ট্রপতিকে দেখা না দেওয়া, নানান কারণেই আমেরিকা অসন্তুষ্ট ছিল, কি সেই তারেক কারণে দেননি। রহমানের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য? কারণ বাংলাদেশের সেই না, সময়, তারেক রহমান যেই উইকিলিক্সের ফাঁস হওয়া, যেই তার বার্তা, যেখানে তারেক রহমানের সম্পর্কে খুব নেতিবাচক কিছু বিশেষণ ছিল। যেমন ধরেন নরেন্দ্র মোদী তো মাতৃত্ব যাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু যখন উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন নরেন্দ্র মোদীরা যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা থাকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম জিয়া অবস্থা এতটাই সংকটাপন্ন যে এই মুহূর্তে তাকে বিদেশেও নেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতেও স্পর্শকাতর কারণে, অদৃশ্য শক্তির বাধায় চাইলেও দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। এমন বাস্তবতার প্রভাব বিএনপি এবং সার্বিক রাজনীতিতে কেমন? তবে কি সত্যি হচ্ছে -4 ফর্মুলা? সেই মাইনাস হওয়া শূন্যস্থান পূরণেই কি দৃশ্যপটে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান? অন্যদিকে লটারির এসপি, রাতের ডিসি দিয়ে শতাব্দীর সেরা নির্বাচন হবে, আস্থা রাখতে পারছে বিএনপি? এই প্রশাসনে তাদের ভাগ কতটা? এসব নিয়ে আলোচনায় আমার আজকের অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সংকটাপন্ন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি, এটি নিয়ে আপনাদের অনেক আবেগ কাজ করছে, দেশবাসী প্রার্থনা করছে, এটি একটা বাস্তবতা। এর বাইরে একটা রাজনৈতিক সমীকরণও নিশ্চয়ই আছে যে তার এই অসুস্থতা বা তার থাকা না থাকা এই সময়ে রাজনীতিতে কেমন প্রভাব, বা এই সংকটাপন্ন অবস্থায়ও যে তিনি আছেন, এর মধ্যে কিন্তু আমরা আরও একটা বাস্তবতা জানলাম, যেটি তারেক রহমান তার সেই স্ট্যাটাসে জানালেন যে তিনি আসতে চেয়েও আসতে পারছেন না কোনো এক অদৃশ্য বাধায়, এবং সেটি স্পর্শকাতর, সেটি তিনি বলতেও পারছেন না, নিয়ন্ত্রণটাও তার নাই, ইচ্ছা করলেও আসতে পারছেন না। এই যে সমগ্র বিষয়গুলো যে এর মাধ্যমে উঠে আসছে, এর প্রভাব এবং বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থায় থাকার প্রভাব আপনার দলের রাজনীতিতে, সার্বিক রাজনীতিতে কেমন পড়ছে? আপনাকে ধন্যবাদ। এটা ব্যাপারটা তো খুবই আমাদের কাছে খুবই সংবেদনশীল ব্যাপার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির কি বলবো প্রদীপ, তার আলোয় আলোকিত আমরা। তাই উনি যে অবস্থায় আছেন, আজকে 14 দিন যাওয়া 15 দিন হয়ে গেল উনি এবারকার হসপিটালে আছেন, ধরেন অচেতন অবস্থায় ধরতে গেলে কথাবার্তা উনি বলতে পারেন না বা বলেন না তেমন। এর ভিতরে গত পরশুদিন একটা সিদ্ধান্ত হয়েছিল অনেকখানি এরকম আলোচনা যে কুয়েতের কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটা আসবে, আসলে পরে উনি লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসা রওনা দিবেন। কিন্তু একটা পর্যায়ে জানলাম যে ওটা যান্ত্রিক ত্রুটির কারণে একটু সময় লাগছে। এর ভিতরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, উনি এসে নিয়ে যাবেন, যেখানে একদিন বিলম্ব হয়ে হয়তো রোববারে আগামীকাল যাওয়ার কথা। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটা এখনো ঠিক হয়নি। আজকাল এবং জার্মান থেকে সবচেয়ে একটা যেটি জানা যাচ্ছে অ্যাম্বুলেন্স তিনি আসে আসলে কথা। রবিবারে যেতে মনে হয় পারছেন না, ডক্টর জুবাইদুর রহমান তো না, এসেছে। রবিবারে রবিবারে যেতে পারবেন না, রবিবারে যেতে পারছেন না।
কারণ তার শারীরিক যে জটিলতা, আমরা আশা করেছিলাম যে যতখানি নিউট্রাল হওয়ার কথা, একদিন দুই দিনের ভিতরে মানে অতখানি রিকভার করবে না। যে কারণে ওনার যাওয়ার মতো যে স্বাস্থ্যের যে আহ যতখানি উন্নত হওয়ার দরকার ততখানি মনে হয় এখনো হচ্ছে না। হুম, হুম। যে কারণে দু একদিন পিছিয়ে যাবে হয়তো। তা আমরা তারপরেও আশা করি যে উনি আল্লাহ রহমতে হয়তো যেতে পারবেন এবং সুস্থ ফিরে আসবেন। এর মধ্যে আমাদের বিএনপির জন্য তো অনেক বড় একটা ঝুঁকিও। উনি হাসপাতালে, আমরা বাইরে, আমি যখন প্রার্থী আমার পাবনা স্যার যখন মনোনয়ন দিয়েছেন, এখন আমি কয়েকদিন ঢাকা ছিলাম শুধু ওনার কারণে, যে আমি এলাকায় উনি হাসপাতালে শুয়ে আছেন আর আমি ভোট সব এলাকায় গিয়ে গণসংযোগ করবো, এটা কেমন বেমানান, যে কারণে আমি ছিলাম। কিন্তু পরবর্তী সময় যখন আমি জানলাম গত পরশুদিন যে না, আমার যাওয়াটা মোটামুটি একটা ঠিক হয়েছে। আপনি এখন মানে আমাদের আপনি দল তার সিদ্ধান্ত শারীরিক নিয়েছে। শারীরিক অবস্থার কথা বলছিলেন। সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা সবাই খুব হুম। উদ্গ্রীব স্বাভাবিকভাবেই। কিন্তু আমি একটু প্রশ্ন করছিলাম যে রাজনৈতিক সমীকরণটা কেমন? তার এই সংকটাপন্ন অবস্থা, তারেক রহমানের অনুপস্থিতি, আসতে না পারার একটা বার্তা, বা নিয়ন্ত্রণটাও তিনি করতে পারছেন না। সব মিলিয়ে আপনাদের ২ শীর্ষ নেতাই আসলে দেশে সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। এটার প্রভাব কেমন আপনাদের দলে? না, এটা আমি ওটা বলতে যাচ্ছিলাম আর কি। তো এখন তারপরে আমি নিজে, পরে ওইটা হওয়ার পর আমি নিজে এলাকায় এসেছি। আমার এলাকায় আজকে হাজার হাজার লোক নিয়ে আমি দোয়া মাহফিল করেছি। যদি আমার অনুষ্ঠান ছিল কর্মী সমাবেশ, দলের পক্ষে কথা বলা, ভোটের কথা বলা, একটি দলের পক্ষে কথা হুম, বলা, হুম, আমি কিন্তু কোনো আলোচনায় যাইনি। এই হাজার হাজার লোক নিয়ে আমি কিন্তু দেশের বেগম খালেদা জিয়ার আহ সুস্থতা কামনা করেছি। আমরা সবাই বক্তৃতা কেউই আমরা হুম, ভোটের কথা বলিনি, সবাই আমরা ওনার সুস্থতা কামনা করি আমরা বলেছি। এবং হুজুর যে বক্তব্য দোয়া করেছেন, উনি ওই ওই ব্যাপারে, শুধু ওনার ব্যাপারেই দোয়াটা করেছেন। তো এক্ষেত্রে আমাদের তো একটা মনস্তাত্ত্বিক, আমাদের একটা দুশ্চিন্তার ব্যাপার তো আছেই। হুম, আবার তার উপরে তারেক রহমান উনি এখন একটা স্ট্যাটাস দিলেন, ওনার নিজের উপর সব নির্ভর হুম। করে না ওনার আসার ক্ষেত্রে। সে ব্যাপারে স্বাভাবিকভাবেই আমাদের দেশের ভিতরে তোলপাড় একটা কাণ্ড শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে আমাদের দলের নেতারা অনেকখানি হতাশ হয়েছিল, এবং কি ব্যাপার তারা এখন আসতে পারবেন না, আমরা প্রত্যাশা করেছিলাম যে নভেম্বরে আসবেন, তো উনি এই কথা কেন বললেন। তো সেখানে আমরা তাদের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি বলেছি যে এই জন্য ওনাকে স্যালুট দেওয়া দরকার, কারণ উনি এখনো কোনো রাষ্ট্রের সঙ্গে মাথা নত করে তাদের সাথে কমিটমেন্টে যান নাই যে ঠিক আছে আমি দেশে যাব, দেশে যে আমি রাজনীতি করবো, আপনাদের সাথে আলোচনা করেই বা আপনাদের পরামর্শ মোতাবেক অথবা আপনাদের সাথে একমত হয়েই রাজনীতি করবো, কোন দেশের সাথেই উনি এই মুচলেকাটা দেননি। যে কারণে ওনাকে ধন্যবাদ কোন দেওয়া দেশ তার উচিত। কাছে মুচলেকা চাইছে? হম। কোন দেশ তার কাছে মুচলেকা চাইছে? পাশের দেশে হতে পারে, অন্যান্য দেশও হতে পারে। উনি কোনো রাষ্ট্রের কাছেই উনি এমন কোনো কমিটমেন্টে যাননি যে যার পরিপ্রেক্ষিতে তারা তাকে সেটা সুরক্ষা দিবে। এই জন্য আমি সরকারকে মানে বলেছিলাম, সরকার যখন বাস্তবতাটা কি বলল এরকম যে আমাদের দেশ সুরক্ষা দিতে সক্ষম না, এখন অন্য দেশ সুরক্ষা না, দেয়া লাগবে? অন্য দেশ না, উনি উনি কারোর সাথে চুক্তি, উনি কারোর কাছে মাথা নত করেন না। যেমন ধরেন আমাদের বিগত প্রধানমন্ত্রী, ওনারা তো সরাসরি ভারতের সঙ্গে হুম, ভারত সুরক্ষা দিবে আর কোনো দরকার নেই। এবং গোয়েন্দার কথা সাহেব তো বলতেন, ভারত যতক্ষণ আমাদের সাথে আছে আমরা তখন আছি, ভারত হুম, নাই আমরা নাই। হুম। কিন্তু ভারত থাকার পরেও কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু থাকতে ওই পারবে যে না। আমেরিকা ছিল না তা বলে, আমাদের আমেরিকা ছিল না বলে, কারণ তিনি এটাও বলতেন আমেরিকা হতে যদি পারে। আহ, মানে সেন্ট মার্টিন আর ওই বন্দর দেওয়ার হ্যাঁ, ব্যাপারটা যদি হতো তাহলে থাকতে পারতেন এরকম। বন্দর দেওয়ার ব্যাপারটা হলো না, আমেরিকার সাথে ছিল না, তাকে তাদের কথাবার্তা, প্রধানমন্ত্রীর সাথে তাদের এখানে যে মদিনা যখন ছিল তাকে হুম, নিয়ে উপহাস করা, তাচ্ছিল্য করা, নিশা দিশায় এদের নিয়েও হুম। তাচ্ছিল্য তাচ্ছিল্য করা, আমেরিকার সাথে আমেরিকার রাষ্ট্রপতিকে দেখা না দেওয়া, নানান কারণেই আমেরিকা অসন্তুষ্ট ছিল। সেই কারণেও হয়তো তারা কিন্তু একটা ইয়ে করতে, আমাদের নেতা এরকম কারোর কারণ কি কাছে তারেক ধরা দেননি। রহমানের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য? কারণ বাংলাদেশের না, তারেক রহমান সেই সময় যেই উইকিলিক্সের ফাঁস হওয়া যেই তার বার্তা, যেখানে তারেক রহমানের সম্পর্কে খুব নেতিবাচক কিছু বিশেষণ ছিল, সেগুলো এখন আর নাই বা বললাম, কিন্তু খুব নেতিবাচক কিছু বিশেষণ ছিল, সেটি যুক্তরাষ্ট্রে সেই তার বার্তাটা গেছিল বাংলাদেশের দূতাবাস থেকে। মানে সেটির একটা প্রভাব কি এখনো বিরাজমান? বিরাজমান না হলেও মানে কিছু একটা জিনিস যখন একটা খারাপ কিছু যায়, তখন এটা চিন্তার বিষয় থাকেই। বা সেখানে তো পরিষ্কার না হওয়া পর্যন্ত তোমার নামে কত টাকা আছে, কোথায় বাড়ি আছে খুঁজে বের করার কোনো চেষ্টা করেছিল, কিন্তু কোথাও খুঁজে কিন্তু বের করতে পারেনি যে তারেক রহমানের অমুক দেশে বাড়ি আছে, আমেরিকাতে বাড়ি আছে, ব্রিটেনে বাড়ি আছে, বা কোনো অ্যাপার্টমেন্ট আছে।
হুম, একটা প্রমাণ করতে পারেন, কোন ব্যাংকে যে টাকা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে পারেনি। হুম। তো এই কিছু জন্য টাকা তো হচ্ছে ফিরিয়ে যে এনেছিল যেটাই হোক বোধহয় তারেক রহমানের মানে না, কিছু টাকা পাচার করা টাকা না কিছুটা সেটা ফিরিয়ে তো আনার। সেটা তো অন্য ব্যাপার। হুম, হুম, সেটা তো তারেক রহমানের টাকা তো না, সেটা সেটা হলো ওই যে একটা ইয়ে ব্যাপারে কন্ট্রাক্টের একটা ব্যাপার ছিল, সেই টাকাটাও তো দেশ থেকে পাচার হওয়া টাকা না। এখানেও অনেক ঘটনা আছে, দল যখন ক্ষমতা থাকে না। হুম, হুম, যেমন ধরেন, আমার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছিল, আমাকে তো সর্বপ্রথম সাজা দিয়েছিল বিগত সরকার, সর্বপ্রথম সাজা আমাকে দিয়েছিল। তো এখন ওই সরকার নাই, এখন তো আমি খালাস পেয়েছি না। হুম, ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানের নামে এরকম অনেক মামলা দিয়েছিল, সাজা দিয়েছিল। হুম। কিন্তু পরবর্তী সময় তো সেগুলো তো যা প্রমাণিত হলো যে না, এটা ঠিক না। মানে তার তো মানে এই উইকিলিক্সে সরকার বা যাই, সরকার পরিবর্তন হলে এখন যে আওয়ামী লীগের নেতাদের নামে একদম ভুরি ভুরি মামলা অনেকের নামে বিচারের রায়ও হচ্ছে সেগুলো খালাস হয়ে যাবে, মানে বাস্তবতা কি এরকম? না বাস্তবতা এরকম না, কতগুলি জায়গায় বাস্তবতা, যেমন ধর দৃশ্যমান যেগুলো, ধর এতগুলি মানুষ এখানে মারা গেল, এতগুলি মানুষ হত্যা করো, এগুলি আপনি সরাবেন কি করে? হুম, এই যে শেখ হাসিনা যে আপনার বের হলো গহনা, হ্যাঁ কত কত 800 কোটি না কত ছবি না কত দিয়ে বেরোচ্ছে, এইগুলি আপনি সরাবেন কি করে? আওয়ামী লীগ যে কাজগুলি করেছে, অনেকগুলি কাজ করেছে যেগুলো তার দুর্নীতি থেকে তারা নিজেরা এখান থেকে সরে আসতে পারবে না বা উত্তরতে পারবে না। যেমন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমার পিয়ন তো 400 কোটি টাকার মালিক, যে কথাটা বললো না, এই যে যে জিনিসটা আত্মস্বীকৃত, যারা পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে কি হবে? এটা আমি পারবো না দিয়ে। তো তারেক রহমানের নামে যে সমস্ত আরব উপন্যাসের সে সমস্ত মানে দুর্নীতির বরপুত্র তাকে বানানো হয়েছিল হুম, হুম। বিএনপির পিরিয়ডে, এটা তো ঠিক না। পরবর্তী সময় তাহলে আর 15.5 বছর তার বের হতো, সে বের হয়নি। এই জন্য বলছি যে তারেক রহমানের আসার ক্ষেত্রে কিছু তার সংশয় কিছুতে থাকা সত্ত্বেও উনি কিন্তু ইনশাল্লাহ দেশের যে বেগম খালেদা সুস্থ হয়ে গেলে উনিও তার ফিরে আসবেন। আমাকে অনেকে জিজ্ঞাসা সুস্থ করেছিল, হয়ে আমি গেলে যে ফিরে উনি ফিরে আসবেন? না, সুস্থ হলে তারপরে তার সুস্থ করে নিয়ে আসবেন আশা করি আর কি। আচ্ছা, মানে আচ্ছা। এখন উনি ওখানে আছেন, হুম, ম্যাডাম এখানে আছেন, ম্যাডাম এখান থেকে লন্ডন যাবেন, তখন উনি তখন এখানে আসবেন, এইটা বলছি আর কি। হুম। যেহেতু মা তো চিকিৎসার জন্য লন্ডনে যেতে তাহলে যাবেন, সেই তখন সময়ের উনি মধ্যে আপনি লন্ডনে মনে যেতে করছেন হবে। যে অন্যদের যে নিয়ন্ত্রণ তার উপরে আছে বা যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো কেটে যাবে? আরেকটু যদি স্পষ্ট করে প্রশ্ন করি, দল কি কোনো তৎপরতা চালাচ্ছে সেই নিয়ন্ত্রণ, সেই স্পর্শকাতর বিষয়গুলো সরানোর জন্য? না ওই রকম যে তার বিরুদ্ধে যে ওরকম ইয়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা হাতে রিপোর্ট সেই সময় গিয়েছিল, সেটা দিয়েছিল হয়তো, সেটাকে যে এখন তো ওইভাবেই যে বলবৎ আছে বা ওইরকম অ্যাগ্রেসিভ আছে, এটা আমার কাছে অত বেশি আমি মনে করি না। তবে একটা জিনিস হলো কি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলে না, যেই বলেন না কেন, যে রাষ্ট্রীয় না জনমত যদি গড়ে ওঠে, তাহলে সেই জনগণ বিপক্ষে তারা তখন থাকে না। এখন বাংলাদেশে কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে, তারপরেও এখন যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপির রাষ্ট্রীয় যাওয়ার সম্ভাবনা আছে, আর কেউ তেমন নাই। এই জন্য তারেক রহমান জনগণের ভিত্তি করেও নাকি আসতে হবে। হুম। তবে সরকার যদি একটা আছে মাঝখানে, আমি বলেছিলাম সরকার পক্ষ থেকে যদি বলা হয়েছিল উনি যখনই আসতে চাবে তখন ট্রাভেল পাস তাকে দেওয়া হবে, কিন্তু এইটা বলেন সুরক্ষা দেওয়া হবে। দল হিসেবে কি সেই নিরাপত্তা চাওয়া হয়েছে? কারণ সরকার তো বেগম জিয়ার ক্ষেত্রে ঠিকই নিরাপত্তা দিচ্ছেন, এসএসএফ দিচ্ছেন বা অতি গুরুত্বপূর্ণ। আমরা অনেক প্রথমের দিকে ভাবা হয়েছিল, অনেক ভেবেছিল তারেক রহমানকে সুরক্ষা দিবে, কিন্তু তারপর তো সরকার ক্লিয়ার করলো হুম, বেগম জিয়া ব্যতীত তার পরিবার আর কাউকে সুরক্ষা দেওয়া হয় না। হুম, সরকার তো করে দিল, এখানে সরকার ভিতরে কিছু কিন্তু আছে। হুম। সরকার তো বলতে পারে ঠিক আছে তারেক রহমান দেশে আসুক, উনি এক ইম্পর্টেন্ট ব্যক্তি, বর্তমানে একটা বড় রাজনৈতিক দায়িত্বে আছে বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অতএব উনি আসুক, কোনো অসুবিধা নেই, আমরা নিরাপত্তা দিচ্ছি। তাহলে কি আপনি এ এটা কথা মনে সরকার করেন, বলছেন। আপনি যে নিরাপত্তা চাইছেন, আপনি কি এটা মনে করেন যে আপনিই বলছিলেন যে বিদেশি শক্তি যুক্তরাষ্ট্র সহ যে শক্তি যেগুলোর প্রভাব আছে, দেশের মধ্যে তাকে সেই আভ্যন্তরীণ সরকার যদি নিরাপত্তা দেয় সেই সংখ্যাটা কেটে যায়? অনেকখানি, এবং এবং এইটা দেশের ভিতরে যে তার হুম, নিরাপত্তা অভাব আছে, এটা তো খালি দেশের মধ্যে তো ব্যাপার নেই। এখানে বললাম না যে জাতীয়বাদী শক্তির একমাত্র মুখপাত্র উনি। এখন ধর আমি সরাসরি বলি, পার্শ্ববর্তীদের ভালো, তারা কিন্তু আর কাউকে মনে করে না, যে মানে মাথা উঁচু করে মাথা সোজা করে বুকটা টান করে বাংলাদেশের পক্ষে কথা বলে কিন্তু দিতে কোনো লোক নেই। আপনি দেখছেন না জামাত ইসলামের কথা দেখছেন না, ডক্টর শফিকুর রহমান, ডক্টর শফিকুর কি বলতেছে, আমার ভারত নিকট প্রতিবেশী, আমার বন্ধু, এটা করতে হবে সেটা করতে হবে, এই যে বলতেছে। বিএনপি তো ওইভাবে বলবে না, বিএনপি বলবে ভারত আমার পার্শ্ববর্তী দেশ, তার সাথে আমি সম্মত চলতে চাই।
আওয়ামী লীগ যেটা বলতো যে ভারতকে আমি যা দিয়েছি ভারত চিরদিন নাম মনে রাখবে, আমরা ওই কথা বলতে চাই না, তারা কোনো এই কথা বলতে চান না। যে কারণে তার বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিকভাবে একটা ষড়যন্ত্র আছে। তার সেরকম কোনো আবেদনও হয় নাই বিএনপির পক্ষ থেকে। কিন্তু মানে আরেকটা প্রশ্ন আছে যে তিনি দেশে আসার ক্ষেত্রে মানে এই বিষয়ে যেমন সরকারের কাছে আবেদন করা হচ্ছে না নিরাপত্তা চেয়ে। সরকার যদিও তার মানে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে যে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে, তাকে ফিরিয়ে আনতে শতভাগ ব্যবস্থা নেওয়া হবে, এরকম বার্তা দিচ্ছেন। এইরকম অবস্থায় আমরা দেখছি তিনি ভোটারও হন নাই, যেখানে 31শে ডিসেম্বর পর্যন্ত ভোটার হওয়ার বা নিবন্ধিত হওয়ার শেষ দিন ছিল। মানে তিনি যেমন দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারছেন না, আসলে কি নির্বাচন করা এই সিদ্ধান্তগুলো অন্য কারো হাতে, যার কারণে তিনি সিরিয়াস হতে পারছেন না যে কোনো ভোটার হতে পারেন না? কারণ নির্বাচন করতে হলে তো প্রথম শর্ত ভোটার হতেই হবে, তাই না? না, ভোটার হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন ক্লিয়ার করেছে যে তাকে বিশেষ ব্যবস্থা, তাকে তাকে ভোটার করা যাবে, সমস্যা হবে না। কেন এই বিশেষ ব্যবস্থার জন্য বসে থাকা, যে কোনো নিয়মিত প্রসেস ছিল? না, নিয়মিত প্রসেস তো উনি তো উনার তো এখন পাসপোর্ট নেই, তো বাংলাদেশ পাসপোর্ট ওনার নেই, সরকার তো দেয়নি, রিনিউ করেনি, তো হুম। তখন কিভাবে নিয়মিত হবে? পাসপোর্ট না থাকলে কি নাগরিকত্ব নাই? এনআইডি নাই? না, কিন্তু উনি এখানে নাই তো, দেশে নাই তো। ও, দেশের নাগরিকত্বই নাই? না, এখন তো তাই। দেশের নাগরিকত্ব মানে যেতে হলে তো এখন তাকে দেশের নাগরিক নাগরিকত্ব জন্মসূত্রে, সারেন্ডার করতে হবে। জন্মসূত্রে নাগরিক, জন্মসূত্রে নাগরিক। কিন্তু এখন তার পাসপোর্ট নেই, এখন তার পাসপোর্ট নেই। এবং এখন মার্কে ব্রিটেনে দীর্ঘদিন যাবত আছেন। এখন বাংলাদেশে তো এখন ধরেন আইন তো করেছে দ্বৈত নাগরিকত্ব ও, থাকবে না। আবার সরকার কিন্তু ভোটারও করতেছে যারা বিদেশে আছে, বাংলাদেশ তো তারা দ্বৈত বিদেশ নাগরিকত্ব নাগরিকত্ব হচ্ছে, নেয়নি। আছে তো। যারা চাকরি করে যেখানে, চাকরি করলে তো সবাই সেই দেশের নাগরিকত্ব পায় না। ভোটার হুম। তারা এই জন্য হতে পারছে। এখন এখানে সরকার তো নিয়ম কানুনের ভিতরে ভিতরে গ্যাপ আছে। তো হুম। আপনি এখন ধরেন ব্রিটেনে আছেন, বা আপনি আমেরিকা আছেন, আমেরিকার নাগরিকত্ব নেওয়া এক জিনিস, এবার থাকা এক জিনিস। হুম। বিশেষ করে মিডিল ইস্ট এগুলো যারা আমাদের বেশি লোক থাকে, হুম। এদের তো নাগরিক দেয় না, হুম। খুবই কম। বিদেশি নাগরিক তো তারা করতে তো পারে। ভোটার আছেনই, মানে তারা এখন ভোট দিতে পারবেন বিদেশে থেকে, এই ব্যবস্থাটা করা হচ্ছে। মানে এই যে আপনি জানেন না বা দলের অনেকেই জানেন না তার পাসপোর্ট, তার স্ট্যাটাস, অনেক কিছু সম্পর্কে, বা তিনি কবে আসবেন, তার নিয়ন্ত্রণ কে করছে, তার সিদ্ধান্তটা কীরকম হবে, স্পর্শকাতর বিষয়গুলো কি, এই সিদ্ধান্তটা মানে এই বিষয়গুলো আপনি যেমন বলছেন জানেন না, দলের এটা এটা মহাসচিবও জানেন আমার না। আমার তারেক কাছে, রহমান এমন রহস্য পুরুষ হয়ে থাকছেন কেন রাজনীতিতে? না, আমার কাছে এখন এটা, এখন এখন আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার ম্যাডাম যা সুস্থতা। নিশ্চয়ই। এই সুস্থতাটা আমাদের কাছে বেশি এখন গুরুত্ব। সেই মুহূর্তে এত ওনাকে নিয়ে এত টানা হেঁচড়া, ওদিকে কেউ কেউ বেশি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, হুম। হুম। কেউ কেউ মারছে, মাসির দরদ বেশি, নানান ভাবে তারা। যেমন একজন আছে অ্যাডভোকেট, উনি তারেক রহমান সম্বন্ধে কথা বলে ফেলবেন। পরে আমরা খবর নিয়ে দেখলাম ওনার মা ভাই থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, উনি হুম। নিজে একটা শ্বশুর বাড়ি থাকে। অথবা উনি তারেক রহমানকে মায়ের প্রতি তার কোন দরদ আছে কিনা, তারেক রহমান তো বিশেষ কারণে ওখানে রয়ে গেছেন, উনি কোন কারণে রয়ে গেছেন, উনি তো যেতে পারেন, ওনার বাবা তো আসবে, তা তো আসে না। হুম। আমরা সেটা বলতে চাই না। আমরা বলতে চাই একটা মানুষ যখন বিপদ থাকে, হুম। তখন তার প্রতি সহানুভূতি না দেখিয়ে আরো তাকে বিভিন্ন ভাবে জর্জরিত করা, কষ্ট দেওয়া, এটা মোটেই ঠিক না। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু মানে তিনি আসলে জর্জরিত করার উদ্দেশ্যে নিশ্চয়ই আমরা জিজ্ঞাসাও করছি না। কিন্তু নিশ্চয়ই তিনি তার মায়ের প্রতি ভালোবাসা, আবেগের জায়গাটা তারও আছে। আপনার আর কথা বলছি না, 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 আপনার আমরা কথা আমি বলছি না। এমনি সার্বিকভাবেই বলছি। আমি নিশ্চয়ই আপনি আমার কথা বলছেন, আমি এটি একদমই স্পষ্ট। কিন্তু সার্বিকভাবেই বলছি, এই প্রশ্নটা তারপরেও আসে যে তিনি যখন বলছিলেন যে শিগগিরই আসবেন তিনি, দলের বিভিন্ন সিনিয়র নেতারা বলেছিলেন, যেমন ডাক্তার জাহিদ বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে, সেটাও বেশ মাস কয়েক আগে বলেছিলেন। তারপরে শুনলাম অক্টোবরে আসবেন, তারপরে শুনলাম নভেম্বরে আসবেন, তারপরে শুনলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন। মানে এরকম আশি আশি বলে, ওই যে একটা গানের মতো আশি আশি বলে জোছনা ফাঁকি দিয়েছে, এরকম আশি আশি বলে হম। আসলে কি কৌশল? এটা কি কৌশল নাকি কি একরকম ফাঁকি দেওয়া? হ্যাঁ, ফাঁকি দেওয়া না, কৌশল না, কারণ দেশের প্রতি টান তোনার আছে, মায়ের প্রতিও টান আছে। নিশ্চয়ই। মায়ের প্রতি টান আছে। যেমন আমাদের যখন এই যে কারা আমরা নির্বাচন করবো, আমাদেরকে দেখেছিলেন বিভিন্ন বিভাগ ওয়ারি ডাকার পরে, আমরা যখন ছিলাম ওখানে একই সঙ্গে দুই তিনটা বিভাগ, হুম। তখন একটা পর্যায়ে আবেগ দিয়ে বক্তব্য দিতে গিয়ে উনি কিন্তু থেমে গিয়েছিলেন। ওনার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ার মতো অবস্থা হয়েছিল। আমরা যারা ছিলাম প্রত্যেকেরই, তার মায়ের কথা বলতে গিয়ে, তার মায়ের প্রতি তার যে সম্মানবোধ আছে, আবেগ আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, তার আছেই ব্যাপারে। হুম। ছোটবেলায় বাবা হারিয়ে গেছেন, তারপর ভাইকে হারিয়েছেন, আসলে এক মা, তারপরে তার দর থাকবে নাকি আমার দর থাকবে? আমাদের থাকবে। হুম। আমাদের চেয়ে অনেক বেশি দর তার আছে। হুম। এটা নিয়েও
মানুষটাকে হেনস্থা করতে অপদ্ধতি কিন্তু কুণ্ঠাবোধ করেননি, মোটেই ঠিক না। আর আসার ব্যাপারে আমরা বলে আসি না ফাঁকি দিয়েছে যেটা বললেন, সেটা হলো ওনার আসার ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন হয়তো একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে গিয়ে ওনার সামনে কিছুটা হয়তো বাধা মনে হয়েছে, যে কারণে উনি কিন্তু বলে বলে ফেললেন যে আমরা যখন প্রতিনিয়ত বলতেছিলাম উনি আসতেছেন এই সপ্তাহে ওই সপ্তাহে এই মাসে সে মাসে, তখন উনি নেতা কর্মীদেরকে আশ্বস্ত করলেন বা তাদের এই যে মানে ঘোলা অবস্থার মধ্যে না থেকে, ঘোলাটে অবস্থার মধ্যে না থেকে তার স্পষ্ট আভাস উনি দেওয়ার চেষ্টা করলেন যে আমার যাওয়াটা শুধু আমার জন্য করে, হুম। তাছাড়া আমরা বুঝতাম না জিনিসটা। জি। এখন এটা নিয়ে আমরা এখন গবেষণা করতেছি, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি, এটা নিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি সমস্যাটা কোন জায়গায়, সমস্যা হুম। কারা, কোন দেশ বা কারা বা কোন সিস্টেম। হ্যাঁ, এটা নিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি। আলটিমেট তো দেশে আসবে, জি। আসবে। আল্টিমেটলি দেশে আসবেন। এর মধ্যে যখন তিনি আসছেন না, যেহেতু আসছেন না বা ওই যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে যার কারণে বলছিলাম রহস্য পুরুষ হয়ে উঠছেন কিনা রাজনীতিতে। তাকে ঘিরে যে রহস্যগুলো। এই সময় আলোচনা হচ্ছে মাইনাস থিওরিও। সেই পুরনো -2 থিওরি এখন আবার -4 ও বলছেন কেউ। সেই সময় এই মাইনাস সম্পর্কে থিওরি সম্পর্কে আপনার কাছে ছোট্ট একটু শুনবো। সাথে এই মাইনাসের জায়গায় বা শূন্যস্থান পূরণে ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনি কি একটা তৎপরতা নিয়ে বা বার্তা নিয়ে তিনি আসছেন? দল কি তাকে সেভাবে নিচ্ছে? না, মাইনাস 2 ফর্মুলা ছিল 111 সময়, এখন -2 ফর্মুলা থেকে চলে আসছে -4। -4 এর তো এমনি 3 জন মাইনাস, 2 জন তো মাইনাস হয়ে গেছে, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী নেই, তার ছেলে জয়ও নেই, বাকি থাকলো 2 জন। ম্যাডাম খালেদা তো বয়সের কারণেই হুম। আর খুব বেশি দিন উনি রাজনীতি সক্রিয় করতে পারবেন না, হুম। উনি মাইনাস হয়ে গেলেন। তাহলে -4 আসবে কার উপরে? তারেক রহমানের উপরে। এটা তারেক রহমানই এখন আপনার -4 বাস্তবায়ন করতে তারেক রহমানকে উদ্দেশ্য করে, কিন্তু ম্যাডাম তো বয়স শেষ হয়ে গেছে, ম্যাডাম কিন্তু চিন্তা এখন করে না, আওয়ামী লীগ তো নেই, আর যেটা আছে সেটা তো কোনো ফ্যাক্টর না। এখন তাদের -4, অর্থাৎ তারেক রহমানকে মাইনাস করার জন্য যত চিন্তা ভাবনা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কিছু ষড়যন্ত্র হচ্ছে, এটা আমরা নিজেরা বলতে পারি, তারেক রহমান না শুনে না জেনেও বলতে পারি যে এই ধরনের একটা ইয়ে ঘটছে। হ্যাঁ, সেখান থেকে আমরা বের আসতে চাই এবং আমরা মনে করি সেখানে যে কি -4। ডাক্তার জুবাইদা রহমানকে কোনো শূন্যস্থান পূরণের জন্য প্রিপেয়ার করা হচ্ছে? মানে তিনি এখন বাংলাদেশে আসছেন এবং আলোচিত হচ্ছেন বেশ। না, আমরা ডক্টর জুবাইদুর রহমানকে নিয়ে এখনই তারেক রহমানের শূন্যস্থান পূরণ করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। জি, স্পষ্ট। এবার একটু নির্বাচনী পরিবেশ নিয়ে আপনার কাছে খুব ছোট্ট করে অল্প কিছু কথায় যদি একটু বলেন। যে মানে নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন? আপনার এলাকায় কদিন আগে আমরা বিএনপির মানে আপনার নেতাকর্মীদের সাথে জামাতের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, 25 জনের মতো আহত হয়েছে। আপনি আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? শোনেন, নির্বাচনের পরিবেশ আমাকে যদি অনেকের কথার সাথে যদি মিলিয়ে বলতে চাই, তাহলে কত বছর অপেক্ষা করতে হবে, কত বছর পরে নির্বাচন পরিবেশ ফিরে আসবে, কত বছর পর প্রশাসন নিরপেক্ষ হবে, কত বছর পর আমাদের প্রশাসন হবে, এটি কোনো হিসাব আছে? একটা এসপি করতে হলে কত বছর লাগে, আর ডিসি হলে 20 বছর সময় লাগে, তাহলে পাবেন কোথায়? যে অবস্থায় আছে এই অবস্থার মধ্যে দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করে নিতে হবে। সরকারের অধীনে নির্বাচন হয় সেটা সুস্থ হয় না। এই জন্য বলবো, এখন যেহেতু কোনো দল রাষ্ট্র ক্ষমতা নেই, কেউ প্রশাসনকে কোনো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, অনেকখানি করে ফেলছে, তারপরে আমি মনে করি যে দলীয় সরকার ক্ষমতা নেই, অতএব এই নির্বাচনটা খুব বেশি আগের মতো ওইরকম ন্যাক্কারজনক হবে না, অনেক ভালো নির্বাচন হবে। হ্যাঁ, এবং কিন্তু এই নির্বাচন হওয়ার ক্ষেত্রে প্রশাসনকে নিয়ন্ত্রণ আমার করতে চাচ্ছে। চিন্তা, আমাদের তথ্য উপদেষ্টা বলেছিলেন যে ভাগাভাগি হয়ে গেছে বিএনপি এবং জামাতের মধ্যে প্রশাসন। এখন জানা যাচ্ছে সেই প্রশাসনের রদবদল হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন তিনি নিজে দেখবেন এবং দেখার সেই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এসপি নিয়োগ হচ্ছে লটারির মাধ্যমে, আর ডিসি নিয়োগও 50 জন ডিসির রদবদল হয়েছে। আর কোনো পরিবর্তন না হলে তারাই সামনে নির্বাচন করবেন। সেখানে আবার রাতের ডিসি নিয়োগেরও আলোচনা আছে, মানে রাতের ভোটের মতো মিলিয়ে রাতের ডিসি হয়ে গেছেন। আপনারা কি এইটাতে সন্তুষ্ট? মানে এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে গোয়েন্দা তথ্য দিয়ে যে তারা আসলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে কিনা। এখন তাহলে কাদের সাথে সম্পৃক্তদেরকে নেওয়া হচ্ছে? আমি তো আমি তো আপনাকে বললাম যে সব জিনিসের লটারিতে হয় না। যেমন বাংলাদেশে এই যে শিক্ষা, ভালো ভালো স্কুল ধ্বংস হয়ে যাবে, লটারিতে ভর্তি। আমার এখানে সুগার ক্যান আছে, তারপরে সবুজকুড়ি আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে না লটারি, ঢাকাতে বিভিন্ন স্কুল আছে। লটারি দিয়ে সবকিছু ভালো কিছু হয় না। হুম। লটারি দিয়ে এসপিডিসি নিয়োগ করলে তো হবে না। এসপিডিসি নিয়োগ হবে তার পারফরমেন্স অনুসারে।
পারফরমেন্সটা ওদের কি ছিল, ওদের দলীয় সরকার ওদের নির্বাচন যেতে হবে না, এখন কোন দল রাষ্ট্রীয় নেই। অতএব এই নির্বাচন যত চেষ্টাই করি না কেন, ওই যদি আওয়ামী লীগের সেই আমলা হয়ে কিন্তু থাকে, কিন্তু সেই এই অফিসার দল হয়ে এই থাকে। সরকারেরও একটা নিয়োগকর্তা আছে বলে দাবি করা হয়। এই সরকারের আপনারাও বিভিন্ন সময়ে দাবি করেছেন যে এই সরকারের পক্ষপাতিত্ব আছে, এবং অন্যান্য দলগুলো অভিযোগ করে এই সরকারের পক্ষপাতিত্ব আছে। এই সরকারের মধ্যে ওরকম হবে না, সেটি আপনারা আশ্বস্ত হয়েছেন? না, ওই রকম আর কি, যেভাবে যে অর্ডার দিয়ে, হুম। যেমন ধরেন 18 সাল নির্বাচনটা আমি করেছিলাম, সেখানে সরকারের পক্ষ থেকে, সরকারের কোষাগার থেকে হুম। এসপি, ডিসি এবং উপজেলা উপজেলা সার্কেল, মানে থানা পুলিশ, এদেরকে স্পেশাল বরাদ্দ দেওয়া হয়েছে টাকা। হুম। নির্দলীয় সরকার ওদের নির্বাচন হলে যদি এই সরকার কিছু করতে চায়, তারা করতে পারে না, এই কারণে তার তো দল রাষ্ট্রীয় ক্ষমতা কার কাছে দিবে, কে দিবে? হুম। তাহলে আপনারা কি এটি এই জন্য আশ্বস্ত আমি হতে বলি, পারছেন যে শতাব্দীর সেরা বা ইতিহাসের সেরা নির্বাচন করার যে আশ্বাস এই সরকার দিচ্ছেন, প্রধান উপদেষ্টা দিচ্ছেন, তাতে আপনারা আশ্বস্ত হতে পারছেন? আপনাদের কি, এবং সাথে সাথে ওই যে যেটি নিয়ে কথা হচ্ছিল, মানে লটারির এসপি, রাতের ডিসি, যেই ইয়েগুলো দাঁড়িয়ে যাচ্ছে ন্যারেটিভগুলো, তাতে আপনাদের কোনো আপত্তি নাই, তাই কি? না আমি লটারির মধ্যে তো দেওয়া, আমার তো আপত্তি আছেই। আপনি আচ্ছা, তো আচ্ছা। পারফরমেন্স বিবেচনা করে আপনি দেন, লটারি করে দিলেন, এমন একটা আনস্মার্ট অফিসার দিলেন, হুম, হুম, লটারিতে আসে না, পড়ে আসে না, দিলেন, সে কোনো কার্যক্রমই করতে পারবে না। এখানে দিতে হবে তার পারফরমেন্স অনুসারে, হুম, হুম, হিসাবে দেখতে হবে যে উনি একদম ডাইরেক্ট একটা দল করতো কিনা, সেখানে কিভাবে তাদেরকে জয়লাভ করার চেষ্টা করেছে, সেটা আমি বাদ যাচাই বাছাই করি। কিন্তু আপনি লটারি দিলেন, সেই লটারি তো ওরা চলে আসতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন লটারি 14 সাল, 18 সাল, 24 সাল বাদ দিয়ে যারা তারা, এটা বলতে পারেন। এই এই ইয়েগুলো থাকবে, মানে এরা থাকতে পারবে না, এদের বাদ দিয়ে আমরা লটারি করবো, সেটা একটা হতে পারে। তাহলে তারা 14 সালে ভোট কারোর সাথে থাকলো না, 18 মানে বিনা বছর থাকলো না, 18 সালে ভোট কেড়ে দিল রাতের বেলা, এবং 24 সালে ভোট করতে দিল না, ওই লোকগুলোকে বাদ দিয়ে লটারি করেন, তারপরে কি আপনি সুস্থ হবেন না? ওই লোকগুলোকে বাদ দিয়ে এর ভিতর যেগুলো স্মার্ট অফিসার আছে, তাদেরকে আপনার নিয়োগ দেন, এসপি বানান, ডিসি বানান, বানিয়ে তাদের কাছে আপনি পেশে রাখেন। যে আপনাকে কিন্তু, আপনি এখন আসেন, নির্বাচন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু কোনো অবস্থা থাকবে না যদি কিনা আপনি মানে এই মতো কাজ না করেন, সময় মতো কাজ না করেন, তো তাহলে হবে, তাছাড়া তো হবে না। এখন এখানে যত ভালো অফিসারই আসুক না কেন, দলীয় সরকার অধীনে নির্বাচন হওয়ার পর সে কোনোভাবেই সুষ্ঠুভাবে করতে পারতো না। এখন আমি আমি মনে করি, যেহেতু এখন কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তাই নির্বাচন কিছুটা তো একবারে সবকিছু আশা করা তো যাবে না। হুম, হুম। তারপরে আমি মনে করি অনেক ভালো নির্বাচন অনেক ভালো হবে। নির্বাচন। আপনি আপনার বিগত এলাকার, আপনি এমনিতেই কয়টা আপনার নির্বাচন নির্বাচনী আর ভালো এলাকার নির্বাচন। প্রশাসন নিয়ে সন্তুষ্ট? আমার নির্বাচন এলাকার প্রশাসন নিয়ে আমি সন্তুষ্ট অসন্তুষ্ট কোনোটাই না। আচ্ছা। এখানে প্রশাসন তো কোনো, প্রশাসন নিজের মতো করে নিজে চলতে চায়। আগে তো একটা প্রশাসনের একটা নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের কাছে বা তাদের সংগঠনের কাছে। এখন প্রশাসন কিন্তু আর নিয়ন্ত্রণে না। আমি বললে শুনতে পারে, না পারে, আপনার বললে শুনতে পারে, না পারে, আবার কারোর কথা শোনে, আবার কারো স্টেবিলিটির কথা শোনে। এই জন্য প্রশাসন এখানে টোটালি নষ্ট হয়ে গেছে। এই প্রশাসন ঠিক করতে হলে, এই প্রশাসন স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে মিনিমাম 25-30 বছর লাগবে, তার আক্রান্ত হবে না। যে প্রশাসন দিনের বেলা রাতের বেলা ভোট কেটে দিয়েছে, যে প্রশাসন নিজে গিয়ে ওসি গিয়ে বসে, আপনি বলছেন প্রেসাইডিং অফিসার, আপনি ভোট কেটে দেন, তো চাবি নেই, চাবি বানান দেন, ভেঙে আনেন, সারাদিন করেছে, তো সেই দেশে আপনি কি হবে? সেই দেশে প্রশাসনের উপর নির্ভর তো করা খুব মুশকিল, কোনোভাবে না। একদম কতদিন পরে নির্বাচন হবে, আমি হুম, সেই দিনটা তো আমি দেখি না। সেই দিনের ভিতরে তারাই যে এদের সে ভালো হবে, তার কি মানে আছে? আমরা তো 2024 সালে যা দেখলাম, কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যে এখন 2024 সালের নির্বাচনের চেহারা দেখার পরে, এখন আমরা যদি মনে করি যে এই নির্বাচনটা ওইরকমই হবে, হুম, তার চিন্তা করার কোনো কারণ নেই, দলীয় সরকার নির্বাচন হয়েছে, এই জন্যই মনে করি যে দিন যত যাবে তত আরো খারাপ পরিস্থিতির দিকে যাবে। আদৌ নির্বাচন তখন হবে কিনা সন্দেহ। হুম। আমরা যদি সেটার মধ্যে নির্বাচন না হয়, নির্বাচন হবে না, সরকারও থাকবে না, জি, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। জি। জনাব তাই আমি মনে করি হ্যাঁ, এর মধ্যে দিয়েই একটা, এখন নদীতে ঢেউ আসছে, তাহলে নৌকা চলবে না, সমুদ্রের গর্জন হচ্ছে, উত্তাল তরঙ্গ, তাহলে কি জাহাজ চলবে না? এর মধ্যে দিয়ে আমাকে চলতে, এর মধ্যে আমাকে এগিয়ে যেতে হবে, জি। শক্ত হাতে হাল ধরতে হবে, আমার নির্বাচন করতে হবে।
একদম শেষ প্রশ্ন একটু করি। আপনার কিছু বক্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়। তার মধ্যে একটা হচ্ছে আপনি বলছেন নৌকা এবং ধানের শীষ ২ সাপের এক বিষ, যারা বলবে তাদের জিভ কেটে দিতে এবং মামলা হলে সেটি আপনার নামে হবে, সেরকমটা বলছেন। এখন মির্জা আব্বাসকে আমরা বলতে শুনছি এর মধ্যে যে জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা অসভ্য দল, জামাতও একটা অসভ্য দল। মানে আওয়ামী লীগের সাথে জামাতেরও তুলনা করা হচ্ছে। আপনি বলছিলেন জামাতের সাথে বিএনপির সাথে আওয়ামী লীগ তুলনা করলে জিভ কেটে ফেলার কথা, আর এখানে মির্জা আব্বাস আওয়ামী লীগের সাথে জামাতের তুলনা করছে। এখন তারাও যদি এরকম হুমকি দেয় বা তারাও যদি একটা অবস্থানে, তাহলে কি আরো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না? মানে তারা তো আমরা তো আগে বলিনি। তো তারা তো এই পর্যন্ত বলা শুরু করেছে যে একমাত্র আল্লাহর দল জামাত ইসলাম, এবং আল্লাহর দলে আল্লাহর সমর্থ আছে, জামাত ইসলামের চলমানারি করে, এবং দাঁড়িপাল্লার কোরআন শরীফে আছে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, দাঁড়িপাল্লা ভোট না দিলে তার ইমান থাকবে না, দাঁড়িপাল্লা ভোট না দিলে কাফের হয়ে যাবে। এটা বলে ক্ষান্ত থাকলে অসুবিধা ছিল না। পরবর্তী সময় বলে বসলো যে যারা ধান শেষে ভোট দেবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এরকম কথা হলো। আর আমার ব্যাখ্যাটা আমি দিই। আমি তো ব্যাখ্যাটা দিয়েছি এই বলে, আমি জিব্বা কাটার কথা এর আগে মেজর রফিকের কথা বলেছিলাম, তার শাস্তি হওয়া উচিত, জিব্বা কেটে কালো করতে খাওয়া দাওয়া 98 সালে। আমি 2024 সালে জেলখান থেকে বের হয়ে পড়েছিলাম যে আর যদি কেউ ম্যাডাম খালেদাকে দুর্নীতি করে তার জিব্বাটা কেটে ফেলাম। আমরা যখন ছিলাম আমার সাথে, আমারটা বলেন আপনি, সরকার বলেন আপনি কেন তুলনা করেন? আমরা তো ওই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে, ওই সরকারের সাথে আমার তুলনা কেন করবেন? আপনি বলেন ধানের শীষ সাবেক 1 কোটি বার বলেন, আমি আপত্তি করি না। তো যখনই আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করতে যাবেন তখন তো আমি মানবো না। কারণ আওয়ামী লীগ আমার অত্যাচার করেছে, জেল দিয়েছে, আমাকে শাস্তি দিয়েছে। আওয়ামী লীগের প্রতীকের সাথে আমার প্রতি কেন মিলাবেন? আমার কি অপরাধ থেকে? আওয়ামী লীগের অপরাধ আমার এক, এই যে জামাত প্রধান থেকে বলা শুরু করেছিল, যে কারণে আমরা উত্তরগুলো দিতে বাধ্য হয়েছি। এবং তারা ইদানিং তো এমন বেভাজ কথাবার্তা বলে, দেখেন আমি আজকে একটু আগের ঘটনা, আমি আমার এলাকা একটা নির্বাচনী এলাকা একদম শেষ প্রান্তে একটা সুদূর দূরবর্তী একটা জায়গা, আমি বললাম মাদ্রাসার সভাপতিকে বললাম যে জামাত ইসলামের কোনো বক্তা হতে আসলে যাব না। তো আমাকে আশ্চর্য করেন জামাতের বক্তা না। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমার সাথে অনেক সাথী সহযোগিতা ছিল, প্রত্যেকেই ওখানে, ওই হুজুর তো মসজিদ উন্নয়ন বলে টাকা চায়, প্রত্যেকে 2,000 5,000 2,000 5,000 দিয়ে থাকলো, দিতে দিতে সরি আমি বলেছিলাম জামাত ইসলামী যারা তারা এখানে করতে পারবে না, জালসায় বক্তব্য রাখতে পারবে না, বা প্রধান বক্তা হতে পারবে না, বা আসতে পারবে না। তার কারণ তারা একটা দল করে, সেই দলের বানাতে মিথ্যা কথা বলে। তো বলে ঠিক আছে, আমি গেলাম এই শর্তে। যার পরে আমি কথাবার্তা বলে আমি আর ওখানে বসে থেকে কিছুক্ষণ ধরে বাইরে গিয়ে 71 10টা থেকে 10টা 20 পর্যন্ত আমার একটা টক শো ছিল খবরের মধ্যে, আমি ওখানে উঠে গেলাম। এসে ওখানে আমি কিছুক্ষণ বক্তব্য চলে আসলাম। আমি ওখানে একটা বক্তব্য দিলাম যে ইদানিং একটা দল যারা বলে আল্লাহর মনোনীত দল, আল্লাহর প্রতি আমাদের সব কথা বলে, যে আমাকে ভোট দেওয়া লাগবে, তো এটা তো একেবারে খুব একটা খারাপ একটা ইয়ে, এটা তো উচিত না। আপনি ভোট চান আপনার মতো করে। আমি বলে আসলাম এই আলোর কথা, এবং আমাদের একটা পর্যায়ে তাদের ইসলামের দল কথা বলে, কিন্তু তারা দাঁড়িপাল্লা তুলে খ্রিস্টপদের কাছে, তারা বলে আইনের শাসন দেয়, কোরআনের শাসন দেয়, সৎমানের শাসন দেয়, আবার এদিকে দাঁড়িপাল্লা তুলে খ্রিস্টপদের কাছে। তাই আমি এখন বলে আসলাম যে এটা মোটেই ঠিক না, এটা ইসলাম দল না, এটা একটু ভণ্ডামি করে। আমি চলে আসছি, এরপর শুনি এক বক্তা আসছে জামাত সমর্থক, সে এসে চরমনাকে তারা গালি দেয়, তারা এটা জামাত ছবিকে তারা বকা দেয়, তারা এটা বলা শিখে দিল। আমরা কোনোটাই আগে বলি না, তারা আগে আগে বললে আমরা পার, পরে আমরা উত্তর করে দিই, এটা তো আমাদের দায় না। তো এবার আমার কথা দিলাম, কোন সময় বলিনি যে ধানের শেষে ভোট দিলে বাড়ি ফিরে আসতে পারবে না, ওরা আসতে পারবে না। আমি বলি না ধানের শেষে ভোট দিলে পরে তাকে জিব্বা কেটে ফেলবো, তা তো আমি বলিনি। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমাকে নৌকার সাথে ধানের শীষ কেন তুলনা করলেন, এই তুলনা এবং করার এটা কি আপনি পরে এখনো মিন আপনি যে করেন? না করতে যদি তুলনা যারা করে বা যদি কেউ করে তাদের প্রতি আসলে সহিংস হওয়া উচিত? করলে তো অবস্থিতি, কেন করবে কেন? আমার সাথে কেন তুলনা করবে? আমার কথা না বলুক তারা, তারা না বলুক, তার মানে বলবে তাদের কেন আসলে তারা? জিভ কেটে ফেলাই উচিত। না বললে তো তাই, আপনার অন্যায় বলবেন কেন? আমি তো আমার আমার ধানের শীষ স্বাভাবিক 1,000 বলেন, আমি বলবো না। কিন্তু আপনি যখন আমার সাথে একটা খারাপ মানুষ, আমি যখন চোর, আপনি ডাকাতের সাথে যখন তুলনা করেন, তাহলে মানবো?
আমাদের র্যাপিড টেস্ট চলবে, তাকে মানবো। আমারটা বলেন, আপনি খারাপ খারাপ মহা খারাপ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আর একটা মহা খারাপের সাথে বা আর একটা আমি যে যে লাইনের লোক না যে খারাপ না, আমি সেইটাতে তুলনা করে দিলে আমাকে বলেন, তাহলে আমি তো আমার উত্তর তো আমি দিতেই পারবো। জি। আপনি যদি ইচ্ছা মতো আমাকে বলতেন, আমি ইচ্ছা মতো বলতে পারবো না। আমি তো বলছি না আমি জিভ কেটে ফেলবো। হুম, হুম, আমি বলছি যে যারা এটা বলবে তাদের জিভে কেটে ফেলবে, তাদেরকে খাওয়াই দেবো, মামলা আমার নামে। হুম, এই কথা কেন না বলুক তারা, বলুক তারা আমাদের সাথে শরিক ছিল তারা, তারা উঠেই আমাদের বিরুদ্ধে বক্তব্য শুরু করে। যে কারণে আমি এই কথা বলেছি। জি। আমার কথা বলতে কোনো ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই।